ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন নিটোল টাটা নিবেদিত আয়োজন সংবাদ সম্প্রসারণ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে অতিথি হয়ে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, যুক্ত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি দুজনকে আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। সেই সঙ্গে ঈদ মোবারকও জানাচ্ছি। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথম যে খবরটির বিশ্লেষণ আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে চীনের সিনোফার্মের যে ভ্যাকসিন সেটি তৈরির অনুমোদন পেয়েছে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান ইনসেপ্টা। এটি আমাদের জন্য কতটা স্বস্তির খবর? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এটা তো স্বস্তি এবং আনন্দের কথা, কিন্তু আমার একটা কৌতূহল, আচ্ছা, যে চীনা যে প্রতিষ্ঠান এই সিনোভ্যাকটা তৈরি করে, তারা কি বাংলাদেশকে মানে অনুমতিটা তারা দিয়েছে কিনা, নাকি আমাদের ওষুধ প্রশাসন দিয়েছে? এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। যদি চীনের দিক থেকে টেকনোলজি হ্যান্ডওভারের কথাও আসে, তাহলে এটা তো খুব বড় একটা খবর এটা। এবং বাংলাদেশ এই ভ্যাকসিনেশনের মেইন স্ট্রিম সাপ্লাই লাইনে চলে আসলো। এটা তো খুবই আনন্দের কথা, এবং আমরা আশা করি যে জিনিসটা খুব ভালোভাবে সম্পন্ন হবে, এবং চীনের দিক থেকে যাতে টেকনোলজি ট্রান্সফার হয় এই ব্যবস্থাটাও করতে হবে এবং আলোচনা করতে হবে। যদি তাই হয় তাহলে আমাদের টিকার সমস্যা তো যাবেই, এবং বাংলাদেশে আরো কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তারাও এই প্রোডাকশন লাইনে যুক্ত হতে পারবে, এবং তখন আমাদের সাপ্লাই চ্যানেলটা অনেক এক্সপান্ডেড হবে এবং অনেক শক্তিশালী হবে, এবং আমাদের লোকদেরকে, আমাদের 80% লোককে ভ্যাকসিনেট করা এটা সহজ হয়ে যাবে। আমরা আশা করি ইনসেপ্টটা খুব ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারবে, এবং আমাদের ওষুধ প্রশাসন এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমাদের সরকার চীনের সাথে আলাপ আলোচনা করে টেকনোলজি ট্রান্সফারের ব্যবস্থা করতে পারে কিনা, তাহলে আরো অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর সাথে সংযুক্ত হতে পারে। জি, ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ। আবারও আসবো, আরও কয়েকটি বিষয় আছে, সেই সব বিষয়গুলোতে জানবো। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি একটু বলবেন কিনা, ইনসেপ্টা বলছে যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে ইনসেপ্টা 1 মাসের মধ্যেই উৎপাদনে যাবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। আপনার মাধ্যমে ডিবিসি পরিবার এবং শ্রোতাদের প্রত্যেককে ঈদ মোবারক। এখানে যেটা রিয়াজ ভাই যে প্রশ্ন তুলেন, আমারও সে একই প্রশ্ন। এটা যদি ওষুধ প্রশাসন অনুমতি দিয়ে থাকে, তার মানে কি এটি ঠিক যে চীনাদের সঙ্গে কথাবার্তা বলে তারা সিদ্ধান্তটা নিয়েছে? আমরা জানি আমাদের ওষুধ শিল্প অনেক অগ্রসর এবং সেটি আন্তর্জাতিক মানের, তাতে কোনো সন্দেহ নেই। প্রায় পৃথিবীর অনেকগুলি দেশে আমরা ওষুধ রপ্তানি করছি, কিন্তু সমস্যা হচ্ছে যদি এটি ওই প্রযুক্তি হস্তান্তরের কথাটা যেটা এলো, যদি ওটা যদি সফলভাবে না হয়, তাহলে তো আর উৎপাদনে গিয়ে একটু বিড়ম্বনায় পড়তে। তো দুটো প্রশ্ন এখানে। প্রথমত, এই সিদ্ধান্তটা যেটা নেওয়া হয়েছে সেটি কি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে ওষুধ প্রশাসনের, নাকি চীনা যে কোম্পানি সেটি উৎপাদন করছে তাদের সঙ্গে আলোচনা ক্রমে? যদি তাই হয়, দ্বিতীয় প্রশ্ন হবে প্রযুক্তি হস্তান্তর কত দ্রুত হতে পারে, কারণ এই ভ্যাকসিন উৎপাদন খুব সামান্য কথা নয়, এটা বিশাল একটা কর্মযজ্ঞ। আমি শুনেছি যে 3টি ওষুধ কোম্পানিকে বেছে রাখা হয়েছে টিকা উৎপাদনের জন্য। যদি তাই হয়, ইনসেপ্টা অবশ্যই সেখানে খুবই একটা ভালো অবস্থানে আছে। যদি দেখা যায় যে সবই ঠিক আছে, তাহলে তো আমরা খুব আনন্দের সঙ্গে এটি গ্রহণ করি। তো এটিও একটি ভালো করে বোঝানো উচিত, যে কথাগুলি বলা হচ্ছে সেটি জনগণকে খুব পরিষ্কার করে জানানো উচিত যে আসলেই কি আমরা সকল দিক থেকে অনুমতিটা পেয়ে গেছি, প্রযুক্তিও আমাদের হাতে চলে আসছে এবং আমরা আগামী মাস থেকে উৎপাদনে যাচ্ছি। যদি সেই হয়, তাহলে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এটি এই বিষয়টা গ্রহণ করব, এবং এতে আমাদের শুধু নিজের দেশের জন্য টিকা উৎপাদন করতে পারবো তা নয়, আশেপাশের দেশেও আমাদের টিকাটা আমরা সরবরাহ করতে পারবো, বিশেষ করে নেপালের মতো দেশ যাদের খুব একটা বিপদ যাচ্ছে এই মুহূর্তে।
জি, এবং সেই বিষয়টা আসলে আমরা কালকেই পরিষ্কার হতে পারবো। কালকে সকাল 11টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে, এবং তখন নিশ্চয়ই এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে, যে প্রশ্নগুলো আপনারা তুলছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই করোনার সংক্রমণ রোধে চলমান যে বিধিনিষেধ, সেটিকে বাড়ানো হয়েছে 23 তারিখ মধ্যরাত পর্যন্ত। আজকেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী তিনি জানালেন। এই বিষয়টা একটু জানতে চাই যে এই যে লকডাউনের কথা আমরা বলছি, নানান রকম আলোচনা সমালোচনা সবই আছে। অনেকেই বলছেন এই লকডাউনে খুব কোনো কাজ হচ্ছে না, ঢিলে ঢালা ভাব। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও অনেকে বলছেন যে এরকম লকডাউন দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। কিন্তু একটু জানতে চাই, আবার অনেকেই বলছেন যে এই লকডাউন দেওয়ার ফলে কিন্তু আসলে এই যে সংখ্যাগুলো আমরা বলছি, আক্রান্তের সংখ্যা বলছি, মৃতের সংখ্যা বলছি, সেটি কমে আসছে। আপনারা কি মনে করেন, কতটা কাজ দিচ্ছে এই লকডাউন? রিয়াজউদ্দিন আহমেদ। দেখেন, কাজ একেবারে দিচ্ছে না এটা বলা যাবে না, কিন্তু যে মাত্রায় হইতে পারতো সেটা হয় নাই। সেটা হয় না এই কারণে যে এটা খুব ঢিলেঢালা ভাবে লকডাউনটা চলছে। আজকেও দেখছেন যে কি অবস্থা, মানুষ বাড়ি যাওয়া, বাড়িতে ফিরে আসা, ফেরিঘাটের অবস্থা এবং ফেরির যে দৃশ্য, এটা একজন কমেন্টেটর বলতেছিল যে এটা ফেরি না বলে এটাকে মানুষের ঢল বলা যেতে পারে। যে এই অবস্থায় 16টা ফেরি কুলায় উঠতে পারছে না। তারপরে আপনার আরিচা ঘাটের ফেরি, সেটাও একই অবস্থা। আর আমিন বাজারের দৃশ্য দেখলে, সাভারের দৃশ্য দেখলে, টাঙ্গাইলের দৃশ্য দেখলে এটা বোঝার উপায় নাই যে মানুষ ঘরে বসে আছে। মানুষ ঘোরাফেরা করছে, মানুষ যাচ্ছে আসছে, ঈদ করছে, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে দেখা করছে, এগুলি সবই করতেছে। আবার লকডাউন আরো 1 সপ্তাহ এক্সটেন্ডেড হয়েছে। আমরা আশান্বিত যে ফিগারগুলি দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সংক্রমণের এবং ডেথ ফিগার, এটা খুবই খুবই ভালো। কিন্তু যদি এটা ওই যে ভারতীয় ভেরিয়েন্ট যেটা, এটা যদি ঢুকে যায় বাংলাদেশে, এটা আন্ডার ইনভেস্টিগেশন। এই যে মহাখালী হসপিটালে 2 জনকে অবজারভেশনে রেখেছে যে তাদের সংক্রমণের মধ্যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আছে কিনা। যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের ভালো। আর যদি থাকে তাহলে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং সেই কঠোরতা, ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটি, সেটি তো রিয়াজউদ্দিন আহমেদ এরই মধ্যে আমাদের দেশে প্রবেশ করেছে। যশোরের পাওয়া গিয়েছিল, এছাড়াও বেশ কয়েকটি জায়গায় পাওয়া গিয়েছে। না, সেটা দেখছে এই যে মহাখালী হসপিটালে, এখানে তারা দেখছে যে এটা রোগীর মধ্যে সংক্রমিত হয়েছে কিনা। এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমি জানি না, টেকনিক্যালি হয়তো বাংলাদেশে মানে ভাইরাস হিসাবে এটা ঢুকেছে, কিন্তু মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে কিনা, নাকি এটা যদি সংক্রমিত হয়ে থাকে তাহলে তো এটা খুবই উদ্বেগের কথা। এবং আমরা আশা করি যে মানে বাংলাদেশ এটার থেকে রক্ষা পাবে। কারণ আপনি দেখেন পশ্চিমবঙ্গেও কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। তো এই অবস্থার মধ্যে লকডাউনটা আরো 1 সপ্তাহ বাড়ানো হয়েছে, এটা ভালো, এটা ভালো। কিন্তু প্র্যাকটিক্যালি লকডাউন কি হচ্ছে? লকডাউন তো হচ্ছে না। তারপরেও এর মধ্যে যেটুকু স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটা, সেটা যদি এনফোর্স করা হয় তাহলেও অনেকটা রক্ষা পাওয়া যাবে। কিন্তু আজকে আমরা সারাদিন দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মনিটরিং নাই। কে কোন গাড়িতে উঠে যাচ্ছে, কিভাবে উঠে যাচ্ছে, মাস্ক পরছে কিনা, অথচ পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটাকে এনফোর্স করার জন্য। এই কাজগুলি তো হচ্ছে না। তো এখন শুধু দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ এগুলি বন্ধ আছে, এছাড়া তো আর এফেক্টিভ
জি, এমন কিছু রিয়াজউদ্দিন নাই। আহমেদ, সেটি তো একটি প্রক্রিয়া আসলে, বা মানে সংসদে সেটিকে তুলতে হবে, ক্যাবিনেটে তুলতে হবে, তারপরে প্রজ্ঞাপন আকারে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, তারপরে সেটি জারি হবে। যদি হয় পুলিশকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়ার কথা বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, সেটি হলে কতটা আসলে মানে আমরা তো আসলে বিভিন্ন সময় দেখি সেটিরও মিসইউজ হয়, মানে এখনকার সময় সেই বিষয়টিও নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে যে সেটির আসলে কতটা সঠিক বাস্তবায়ন হবে বা সঠিকভাবে ব্যবহার করা হবে, সেই বিষয়টা যদি একটু বলতেন যে আপনি এটা কি মনে করেন। আনফরচুনেটলি আমাদের মানে প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা এত মানে নিম্ন পর্যায়ে যে মানুষ বিশ্বাস করতে পারছে না যে এই আইনটি যদি এই এই প্রয়োগের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়, এটা কি সঠিকভাবে প্রয়োগ হবে নাকি মিসইউজ হবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে, এবং মিসইউজ যে হবে এতে কোনো সন্দেহ নেই। তবুও তবুও মানে যেটা করতে হবে, যেহেতু আমরা মানুষকে ঘরে রাখতে পারছি না, সেটাই, বিকল্প আসলে আমাদের সামনে আর নেই। রিয়াজউদ্দিন তাহলে আহমেদ, ধন্যবাদ আপনাকে, আবারও আসবো। জি, স্বাস্থ্যবিধি মানা ছাড়া আর কোনো উপায় নেই। জি, সেটি আসলে আমাদের কাছে এখন পর্যন্ত একমাত্র উপায়, যেটি বলা হচ্ছে যে মাস্ক পরতে বাধ্য করা। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি যদি এই বিষয়টিতে বলতেন, যেটি আমরা বলছিলাম যে মাস্ক পরতে বাধ্য করার জন্য এই যে পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয়টি, এটিকে আপনি কিভাবে দেখেন? পৃথিবীতে সবখানে তিনটি জিনিস বলা হচ্ছে, একমাত্র প্রতিকার সেটি হচ্ছে একটা মুখে মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা এবং ঘন ঘন হাত ধোয়া অথবা স্যানিটাইজার ব্যবহার করা। এটি বাইরে ব্যবহার করা, ঘরের ভিতর স্যানিটাইজার ব্যবহার করার কোনো কারণ নেই। এখন এটি যদি আমরা না করি তাহলে তো আমরা সংক্রমিত হব। এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটাকে আমরা বলছি, ভারতীয় ধরন, এটি যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। পশ্চিমবঙ্গে প্রতিদিন মৃত্যুবরণ করছেন 100-র বেশি মানুষ। তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি এগিয়ে স্বাস্থ্য সেবায়, তারপরও 129 জন মানুষ বোধহয় আজকে মারা গেছেন। তো আমরা চাই না আমাদের দেশে এই ধরনের ক্ষতিকর কিছু ঘটনা ঘটুক। আমরা চাই যে আমাদের মানুষ বেঁচে পড়তে থাকেন। সমস্যা হচ্ছে আমরা জীবন এবং জীবিকার যে সমীকরণের কথা বলি সেটি করতে গিয়ে অনেকখানি ছাড় দিই, এবং মাঝখানে ঈদ এসে পড়ায় হয়তো সরকারও খুব কঠোর হতে পারেনি, কারণ ঈদ একটা আবেগের বিষয়, মানুষ গ্রামে যাচ্ছে ইত্যাদি। কিন্তু বুঝতে হবে আবেগের পাশাপাশি আমি যে বিপদ ডেকে আনছি পরিবারের জন্য। বলা হচ্ছে নারীর টানে গ্রামে যাচ্ছেন, তো নারীর টানে গ্রামে গিয়ে আপনারা যে মানুষকে আক্রান্ত করছেন, প্রিয়জনকে, তার মৃত্যুর জন্য আপনি কি তাহলে দায়ী থাকবেন? এটি মানুষকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। সমস্যা হচ্ছে মানুষ যদি সহযোগিতা না করে সরকারের কোনো সিদ্ধান্তই কার্যকর হয়। এখন পুলিশকে যে ক্ষমতা দেয়া হচ্ছে, যে কথাটা নিয়ে আমরা শেষ করছি, পুলিশের হাতে ক্ষমতা থাকলেই যে পুলিশ সেটি প্রয়োগ করতে পারবে তা কিন্তু নয়। কারণ পুলিশেরও বিবেচনা আছে, তারাও জানে যে একজন রিক্সা চালক, তার পক্ষে সবসময় মাস্ক পরিধান করা সম্ভব নয়। তবে এখানে একটা দুটো জিনিস করা যেতে পারে, একটা প্রণোদনা দেয়া যেতে পারে, যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হোক, পুরস্কৃত করা হোক, এবং সেটি জানানো হোক যে এই পরিবার সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলেছে, তাদেরকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হলো। এটি কিন্তু আমাদের দেশে ভালো কাজ করবে। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ সত্যিই সরকারকে এখন একটু কঠোর হতে হবে, কারণ ঈদের ঘটনা শেষ হয়ে গেছে, এখন আবেগ দেখাবার কোনো কারণ নেই। 23 তারিখ পর্যন্ত যদি আমরা খুব কড়াভাবে এটি করতে পারি তাহলে হয়তো দ্বিতীয় সংক্রমণটা বা তৃতীয় সংক্রমণ যে আমরা ভয় করছি সেখান থেকে আমরা বাঁচতে পারি। জি, ধন্যবাদ দুজনকেই। থাকবেন দুজনই আমাদের সঙ্গে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরবো, আরও কয়েকটি বিষয় আছে, সেগুলো নিয়ে আপনাদের বিশ্লেষণ জানতে চাইব। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে। যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, এবং যুক্ত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আবারও স্বাগত জানাচ্ছি দুজনকেই সংবাদ সম্প্রসারণে। রিয়াজউদ্দিন আহমেদ, এ পর্যায়ে আমরা কথা বলতে চাই, আরেকটি রিপোর্ট আমরা দেখালাম, এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু ভাবা হচ্ছে না, কিন্তু যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু বলছে যে পরীক্ষার তারিখটি অন্তত তাদেরকে জানানো যেন হয়, সময়টি যেন জানানো হয়, তাহলে তারা পূর্ব প্রস্তুতি যেটি সেটি নিতে পারে। আমাদের এখন যে বাস্তবতা, মানে বিভিন্ন দফায় তো আসলে স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে বিভিন্নভাবে, যেমন অটো পাসের সিদ্ধান্ত আমরা দেখলাম গতবার। এইবারের আসলে কেমন হতে পারে বা পরিস্থিতির যে অবস্থা, সেই বিবেচনায় কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা দেখেন, এটা সবই তো নির্ভর করে অবস্থার উপরে, মানে এই করোনার অবস্থা কি হবে। এটা যদি ভালো হয় তাহলে একটা ডেট দিবে, একটা তো সিলেবাস দিয়েছে বোধহয়, একটা শর্ট সিলেবাস এসএসসি এসএসসির জন্য। তো এইটাকে সামনে রেখে আমরা আশা করি যদি
ইমপ্রুভ করে, সিচুয়েশন ভালো হয়, তাহলে পরীক্ষাটা নিয়ে নেবে একটা মানে শর্ট টাইমের মধ্যে। এটা তো একটা মানে প্রোগ্রাম করা আছে। এটা মঞ্জুর ভাই ভালো করে বলতে পারবেন। আমি মনে করি যে যেভাবে হোক পরীক্ষাটা হওয়া দরকার, কারণ বাচ্চাদের মধ্যে একটা ডিপ্রেশন এসে যাবে। এমনিতে ডিপ্রেশন এসে গেছে, তারা বাইরেতে পারে না, খেলাধুলা করতে পারে না, স্কুলে যেতে পারে না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারে না। এই ডিপ্রেশনটা তো সবারই, শুধু ছাত্রদের না। এটা তো আমরা যারা বয়স্ক, আমরাও তো বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না, কাজে যেতে পারছি না, আমাদেরও ডিপ্রেশন হয় মাঝে মধ্যে। তো ছাত্রদের ডিপ্রেশনটা কেটে যাবে যদি পরীক্ষা নিবে, এই কথা তো বারবার বলা হচ্ছে। এখন নিবে না এই কথা কিন্তু বলেনি। এখন কখন নিতে পারবে এটা তো ওভারঅল পরিস্থিতি আসলে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতির উপর মঞ্জুর ভাই ভালো বলতে পারে। জি, স্যারের কাছ থেকে আমরা আসলে শুনতে চাইবো এই বিষয়টিও। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি যদি এই বিষয়টিতে বলতেন যে ফেব্রুয়ারি এবং মার্চ এপ্রিল এই দুটো সময় আমরা দেখি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়, এই বছর আমরা সেটি দেখছি না। গত বছর আমরা যেটি দেখলাম যে অনেক দিন অপেক্ষা করার পরে একটা অটোপাসের সিদ্ধান্ত নেওয়া হলো। সেই বিষয়টাও একটু বলবেন যে এবার কি সেই অটোমাসের মতো যদি সিদ্ধান্ত নিতে হয় সরকারকে, কারণ পরিস্থিতি এখন যেভাবে যাচ্ছে তাতে পরীক্ষা নেওয়ার মতো অবস্থা এখন পর্যন্ত মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে কি মানে কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হতে পারে বা কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? রিয়াজউদ্দিন আহমদ যেভাবে বললেন, পরিস্থিতি সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। কোন দিকে যাবে কোভিড এর পরিস্থিতি, কোন দিকে মোড় নেবে, এটা আমরা এখনো জানি না। তৃতীয় একটা ঢেউ আসবে কিনা, যদি আসে, যদি ভারতীয় ভ্যারিয়েন্টটা চলে আসে, তাহলে কি মারাত্মক হতে পারে সেই সম্পর্কে আমরা শুধু অনুমান করতে পারি, কিন্তু সুনির্দিষ্ট কোনো ধারণা পোষণ করতে পারি না। গতবার থেকে এবার কোভিড পরিস্থিতি আরো বেশি খারাপ। গতবার যদি আমরা অটোপাস দিতে বাধ্য হয়ে থাকি, এবার শ্রেণীকক্ষ ভিত্তিক পরীক্ষা নেওয়াটা আমার মনে হয় এটি এই মুহূর্তে আমাদের একটা কল্পনা হয়ে থাকবে, বাস্তবে সেটি সম্ভব নয়। আর এটি খেয়াল রাখতে হবে, সন্তানদের সুরক্ষাটাই সবচেয়ে বড় দায়িত্ব। আমরা জানি যে তারা পরীক্ষা না দিলে তাদের অবসাদ হয়, তাদের নানান সমস্যার সৃষ্টি হচ্ছে তার জীবনে, তারা ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কিত হয়ে পড়ছে, সবই ঠিক আছে, কিন্তু তাদের সুরক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ, শিক্ষকদেরও সুরক্ষা প্রয়োজন। ফলে এই মুহূর্তে শ্রেণীকক্ষে ফিরে যাওয়া যেরকম অসম্ভব, একটা পরীক্ষাও সেভাবে নেওয়াটা সম্ভব না। তাহলে কি থাকে একটা বিকল্প হচ্ছে অনলাইন ভিত্তিক পরীক্ষা নেওয়াটা। কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা একটা ডিজিটাল বৈষম্য ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। অনলাইন শিক্ষা কার্যক্রমে মাত্র কিছু সংখ্যক ছেলে মেয়ে যুক্ত হতে পারছে। গ্রামের এক বিশাল সংখ্যক শিক্ষার্থী অনলাইন কার্যক্রমে যুক্ত হতে পারছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স পড়াই, সেখানে 40% ছাত্রছাত্রী মাত্র আসতে পারে অনলাইন। তাও তাদের অনেকের মোবাইল ফোনের ডাটা নিয়ে তারা আসে, এবং তাতে হয়তো আমার কথাটা শুনতে পারে, আমার সঙ্গে কোনো আলোচনাতে গেলে তাদের চলে যায়, ডাটা চলে যায়, তখন তাদেরকে আবার কিনতে হয়। ফলে তাদেরকে দুইভাবে আমরা কাজ করতে পারি। প্রথমত একটা সিদ্ধান্ত নিয়ে রাখতে যে অমুক তারিখের ভিতর যদি আমরা শ্রেণীকক্ষে ফিরতে না পারি, তাহলে আমরা অনলাইন ভিত্তিক কার্যক্রমে যাব পরীক্ষাটাও। সেজন্য প্রথম থেকেই ছাত্রছাত্রীকে জানাতে হবে কি ধরনের পরীক্ষা, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত শিক্ষার্থী বাইরে থেকে যাচ্ছে, সরকারের উচিত হবে বড় একটা বিনিয়োগ করে, দেশে হয়তো প্রযুক্তি আছে, তাতে কিছু ল্যাপটপ তৈরি করা এবং ইন্টারনেট সংযুক্তি, আমাদের টেলিটককে আরো শক্তিশালী করে ইন্টারনেট সংযুক্তি সহ বিনামূল্যে এই ল্যাপটপগুলি পৌঁছে দেওয়া, অথবা যারা একটু সচ্ছল তাদেরকে হয়তো কিস্তিতে দেওয়া হলো ল্যাপটপটি। তাহলে হবে কি, যখন প্রত্যেকটা শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে অনলাইন শিক্ষায়, তখনই না আমরা একটা ব্যাপক ভিত্তিক পরীক্ষা নিতে পারবো। আর খেয়াল রাখতে হবে, এই সমস্ত এসএসসি এইচএসসি পরীক্ষায় কাউকে যদি বাদ দিতে হয়, যারা বাদ পড়ে যায়, তাহলে কিন্তু একটা বড় একটা অবিচার হয়ে থাকে। সেজন্য খুব সুন্দর চিন্তা ভাবনা এখন থেকে শুরু করতে হবে, সুপরিকল্পিত ভাবে অগ্রসর হতে হবে। আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই, আমাদের এই কয়েক মাসের ভিতর সিদ্ধান্ত নিয়ে যা যা করার এখনই করে ফেলতে হবে। তবে এখন যেভাবে আমরা যাচ্ছি, তাহলে হয় কি, শেষ পর্যন্ত অটোপাস ছাড়া আমাদের কোনো রকমই কোনো বিকল্প থাকবে না। আর দুবার অটোপাস, এটি একটা শিক্ষার্থীর জীবনে বিরাট একটা সমস্যা সৃষ্টি করবে বলে আমার। আচ্ছা, জি স্যার, এই বিষয়টা একটু বলতেন যে পরপর দুবার, মানে গত বছর তো আসলে বাধ্য হয়েছে, এবারও যদি বাধ্য হয় সরকার, পরপর দুইবারই যদি এই অটোপাসের সিদ্ধান্ত নেয়, সেটির ইম্প্যাক্ট আসলে শিক্ষা ব্যবস্থার উপর কিভাবে পড়বে? কয়েকভাবে পড়বে। প্রথমত, শিক্ষার্থীদের নিজেদের সম্পর্কে আত্মবিশ্বাসটা কমে যাবে, কারণ
দেখবে যে তার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। এবং যখন একজন শিক্ষার্থীর প্রকৃত মূল্যায়ন হয় না, তাতে একদিকে শিক্ষার্থী যেমন কষ্টে পড়ে, সেরকম শিক্ষকরাও একটু কষ্টে পড়েন এবং পরিবারগুলি। তারপর যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা যাবে, তখন তারা অনেকটাই পিছিয়ে থাকবে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধাক্রম যাচাইয়ের জন্য এই পরীক্ষাগুলিকে করে থাকে। তারপর তারা যখন বিদেশে পড়াশোনার জন্য কোনো আবেদন করবেন, তখন যখন দেখবে তাদের এই অটো পাস পেয়েছে, তখন তাদেরকে হয়তো গ্রহণ করা হবে। তো একটা শাস্তির মুখে পড়ে যাবে আমাদের আচ্ছা। শিক্ষার্থীরা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা শূন্যতা থেকে যাবে মানের ঘরে। আমরা তো জানি যে অটো পাস দিলে সবাই পাস করছে, কিন্তু আসলেই কি সবাই পাস করতে পারতো? আমরা খুশি হই। সেটাই। যোগ্যতা নিয়ে যদি সবাই পাস করে, তাহলে আমরা আরো বেশি খুশি হব। দেশের যোগ্যতা তৈরিটা হচ্ছে তো দেশে। আমরা তো শুরু করেছিলাম নানানভাবে, চেষ্টা করছিলাম, পাঠ্যক্রমে পরিবর্তন আনার চেষ্টা করছিলাম, শিক্ষণ পদ্ধতি আমরা পরিবর্তনের চেষ্টা করছিলাম। সেই চেষ্টাটা আমাদের একটা মুখ থুবড়ে পড়বে। আমি মনে করি এখনই এটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিয়ে রাখা উচিত। অনেক ধন্যবাদ আবারও দুজনকে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে ইসরায়েল ফিলিস্তিনের যে সংকটটি আছে সেই বিষয়ে আপনাদের কাছে জানতে চাইব বিরতি থেকে ফিরে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ, যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আজকে সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা জানতে চাই ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সংকট সেটি নিয়ে। আজকে আমরা যেটি দেখলাম যে 33 জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে আজকের ঘটনা, এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি দুই দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানকে ফোন দিয়েছেন, টেলিফোন করেছেন এই হামলা বন্ধের ব্যাপারে। তারপরেও আমরা দেখলাম যে ইসরায়েল কিন্তু বলছে যে তাদের হামলা অব্যাহত থাকবে। আর রিয়াজউদ্দিন আহমেদ এই বিষয়টিকে কিভাবে দেখছেন? নিরাপত্তা পরিষদের বৈঠক আছে, কতটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মনে হচ্ছে? এটা দেখেন, এটা তো পুরনো ইস্যু, প্যালেস্টাইন ইস্যু আজকের না, এটা অনেক দিন থেকে, এবং যেভাবে চলে আসছিল এইভাবেই কিন্তু আছে, এটা কোনো পরিবর্তন হয়নি। এবং এই যে মুসলিম বিশ্বের অনৈক্যের সুবিধা নিচ্ছে ইসরায়েল, এবং তার পিছনে শক্তি যোগাচ্ছে বড় বড় শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু সবাই ইসরায়েলকে সমর্থন করছে। এই যে মানবতার বিরুদ্ধে অপরাধ, এইটা বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে না। এইটাই দুঃখজনক। এই যে ছোট ছোট বাচ্চাগুলিকে যেভাবে মেরে ফেলা হচ্ছে, এই যেভাবে একটা দেখলাম আল জাজিরা এবং এপি অফিস, কার্যালয়, একটা মাল্টি স্টোরি বিল্ডিং, যেভাবে এটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, আর কি করতে পারে? আর বাকি আছে কি? আমি তো আর বুঝতে পারি না। কাজে এটা খুবই দুঃখজনক। মুসলিম বিশ্বের বোধোদয় হবে না, তারা অনৈক্যের মধ্যেই থাকবে, এবং এই অনৈক্যের সুবিধা নিয়ে ইসরায়েল প্যালেস্টিনিয়ানদের উপরে অত্যাচার চালিয়ে যাবে, এটাই আমার ধারণা। ধন্যবাদ। তবে এই দুঃখজনক অবস্থা যাতে অবসান ঘটে, বাংলাদেশও নিন্দা করেছে, মুসলিম বিশ্বের অনেকেই নিন্দা করেছে, কিন্তু ঐক্যবদ্ধভাবে ওআইসি কোনো পজিশন নিচ্ছে না। এটাই দুঃখজনক যে মুসলমানরা এক হইতে পারে না কেন, তারা ঐক্যবদ্ধ হয়ে একটা স্ট্যান্ড নিতে পারে না কেন। আর আরব বিশ্বের বেশ কয়েকটা শক্তিশালী দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, যেটা কল্পনারও বাইরে ছিল। তো স্বীকৃতি দিলে অনৈক্য আরো বড় হয়ে গেল, এবং আরব বিশ্বের যারা আরো বড় বড় কান্ট্রি, তারাও চিন্তা করছে যে ইসরায়েলের সাথে শত্রুতা করে লাভ কি, আমরাও তাদের সাথে মিলে যাই। এটা দুঃখজনক পর্যায়ে, এবং এই দুঃখজনক অনৈক্যের কারণে ইসরায়েল এই অডাসিটি দেখাচ্ছে এবং গণহত্যা চালাচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বড় বড় দেশগুলি তাদেরকে সমর্থন করছে। মার্কিন প্রেসিডেন্ট ফোন করে মোহাম্মদ আব্বাসকে বলছে যে তোমরা মানে আক্রমণ থামাও, ইসরায়েলকে কিন্তু বলেন। ইসরায়েল নেতানিয়াহু বলছে যে আমরা চালাই যাব, আমরা আক্রমণ চালাই যাব যতক্ষণ প্রয়োজন হয়। এইটাই হলো দুঃখজনক অবস্থা। তো বিশ্ব বিবেক সিকিউরিটি কাউন্সিলে মিটিং হবে বলেছেন, সেখানে কি হবে? আমরা তো সিকিউরিটি কাউন্সিলে মিটিং এর ফেট জানি, কেউ ভেটু দিলে এটাতে আর অগ্রসর হওয়ার কোনো উপায় নেই। এখানে কে ভেটু দিবে, কি করবে, দিতেও পারে। তো আমরা দেখি। এখন বড় জিনিস হলো
মুসলিম বিশ্বের ঐক্য যদি প্রতিষ্ঠিত হয়, ওআইসি যদি আরো অ্যাক্টিভ হয়, তাহলে ইসরায়েলের উপরে একটা চাপ সৃষ্টি করা যেতে পারে। ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ। অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনিও এই বিষয়টিতে বলবেন যেটি রিয়াজউদ্দিন আহমেদ বলছিল যে ইসরায়েলকে টেলিফোন করে জো বাইডেন কিন্তু এই অপরাধ থামানোর জন্য তেমন কিছু বলেননি, কিন্তু ইসরায়েলকে না বলেননি, কিন্তু ফিলিস্তিনিকে বলেছেন, কিন্তু আবার এও বলেছেন যে ফিলিস্তিনের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব কিছু মিলিয়ে আসলে একটা রাজনৈতিক খেলা তো এখানে আছেই। সেই রাজনৈতিক খেলা আসলে কতটা অমানবিক হয়ে উঠছে, এটি তো আসলে এখনকার সময় না, লম্বা একটি সময়, বিশেষ করে আমাদের জীবদ্দশার তো একেবারে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে প্যালেস্টাইন সীমান্ত নিয়ে আসলে এই দুই দেশের মধ্যে উত্তেজনা। এটি আসলে শেষ কোথায় হবে, বা এই ভয়াবহতার রাজনীতিটি আসলে কোন জায়গায়? আমার মনে হয় না এটি শেষ হবে, কারণ প্যালেস্টাইনিয়ারা আসলেই খুবই দুর্ভাগা একটা জাতি। তারা না আরব বিশ্বের সমর্থন পায়, না পশ্চিমা শক্তিগুলির সমর্থন পায়। এদের সঙ্গে আমরা আছি, আমাদের মতো আরো কয়েকটা মাত্র দেশ আছে। এমনকি মধ্যপ্রাচ্যের বড় বড় শক্তিগুলি অত্যন্ত নিষ্ক্রিয়। দেখুন, এখনো ওআইসির কোনো উদ্যোগ আমি দেখি। আরব লীগ নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের সভাপতি শুধু একটা বক্তৃতা দিয়ে শেষ করে দিয়েছে। জাতিসংঘের একটা সভা হতে এখন রোববার আজকে পর্যন্ত সময় লেগে গেল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে বাধা সৃষ্টি। বাইডেন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে নীতির ক্ষেত্রে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু এই আরব ইসরায়েলের ক্ষেত্রে তার নীতির কোনো পরিবর্তন, ট্রাম্পের নীতি বা তার পূর্বসূরীদের নীতি, এমনকি ওবামার সময় যে নীতি সেটিও ছিল তার পূর্বসূরীর নীতি। এই একটা জায়গায় দেখি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন নেই। একেবারে যেই সরকারি আসুক ইসরায়েলের পক্ষে সমর্থন ব্যক্ত করছে, এবং এ নিয়ে কোনো প্রশ্ন তার দেশে হয় না। আমি দেখলাম বিবিসি টেলিভিশনে ক্রমাগত ইসরায়েলের মানুষদের কথা শোনা, তার রাষ্ট্রদূত, তার অমুক, তার পলিসি মেকার, তার একজন সাংসদ, কিন্তু আরবদের কারো কোনো কথা শোনা হচ্ছে। তার মানেটা কি? এবং আমি ইউরোপের একটা টেলিভিশন, আমি ভুলে যাচ্ছি কোনটি, সেখানে ইসরায়েলি ভায়োলেন্স কথাটার ভিতর আবার ঊর্ধ্ব কমা দিয়ে, মানে ইনভার্টেড কমা দিয়ে ভায়োলেন্স কথাটা লেখা হচ্ছে। মানে এটি হচ্ছে অন্যরা বলছে, কিন্তু আমি সংবাদ মাধ্যম, আমি এটা স্বীকার করছি না ভায়োলেন্স। এই ন্যারেটিভটা এখন প্রতিষ্ঠা পেয়ে গেছে যে হামাস রকেট মারছে বলেই ইসরায়েল হামলা চালাচ্ছে, পাল্টা 52টা শিশু, আমি প্রাপ্তবয়স্ক বাদ দিই, 52টা শিশুর মৃত্যু যার হাতে, সেই নেতানিয়াহু আজকে এসে হুঙ্কার দিচ্ছেন বাইডেনের টেলিফোন পাওয়ার পর যে আমি এটা নিষ্পত্তি না করা পর্যন্ত চালিয়ে যাব। আমি অনেকখানি পড়াশোনা করে দেখলাম জেরুজালেমকে পুরোপুরি আরব মুক্ত করার জন্য একটা তার প্রতিজ্ঞা আছে। এমনই তারা সংখ্যা লঘু হয়ে যাবে যে 7 জনের ভিতর বা 1 জন বা 3 জনের ভিতর 1 জন এরকম হবে। এই নীতি থেকে ইসরায়েল বিচ্যুত হচ্ছে না, এবং আরব দেশের ঐক্যের অভাবের জন্য, মুসলিম বিশ্বের ঐক্যের অভাবের জন্য, আর তাদের সমর্থনের অভাবে এই অবস্থাটা এত দূর চলে এসেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে, এবং অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে সময় দেওয়ার জন্য এবং আপনাদের বিশ্লেষণ তুলে ধরার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের মতো এই ছিল এই আয়োজনে।